50% এর মতো ভিসা রিফিউজাল এন্ড আপনার প্রোফাইলের মধ্যে একটা দাগ পড়ে গেছে, তাহলে এই যে 4 থেকে 5 লাখ টাকা নষ্ট করলেন, এত টাকা খরচ করলেন, এটা তো কোনো লাভ হবে না। বিদেশে আসলে আপনার লাইফ সেট হয়ে যাবে এরকম না, আপনি স্ট্রাগল করতে হবে। মালয়েশিয়া যায় ভাই অনেক টাকা ইনকাম করবো, এই জন্য আমি যাইতে চাইতেছি, নো ওয়ে। টাকা নিয়ে আবার টাকা ফেরত দেয়, তখন ওরা 10% বা 15% মতো টাকা ইরেজ করে দেয়। এজেন্সিও আপনাকে হয়তো পুশ করতে পারে ওর নিজের স্বার্থের জন্য, বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য কোনটা বেনিফিটেড। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরো শুভ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের টপিকস হচ্ছে স্টুডেন্ট ভিসা রিফিউজাল। সম্প্রতি আমরা অনেক লক্ষ্য করতেছি যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছে বিভিন্ন কান্ট্রিতে, অস্ট্রেলিয়া মেজরিটি, মেইনলি অস্ট্রেলিয়ার কথাই বলতেছি, যে ভিসা রিফিউজ হচ্ছে, অনেক পরিমাণ রিফিউজ হচ্ছে, হিউজ পরিমাণ রিফিউজ হইতেছে, চিন্তার বাইরে রিফিউজাল, এত পরিমাণ বেশি। না, এটা হওয়ারই ছিল অ্যাজ ইউজুয়াল, বাট স্টুডেন্ট নিজেকে ওয়েট করাইতে পারে নাই, বিকজ ওরা চিন্তা করছে যে ওকে এখনই পারফেক্ট সময় অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করে দেই, কারণ এই যে লাস্ট বিগত 3-4 বছর যে পরিমাণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভিসা দিছে, সো এটা আসলে চিন্তা করাটা খুবই স্বাভাবিক। এর মধ্যে দুই ক্যাটাগরি লোক আছে। কেউ চিন্তা করছে আমার ভিসা অস্ট্রেলিয়াতে যাইতে হবে, কারণ অস্ট্রেলিয়া লার্জার দেন লাইফ দেখে ফেলছে অলরেডি, এন্ড আরেক পার্টি চিন্তা করছে যে লাস্ট বারের মতো একটা ট্রাই করে দেখি, হইলো হইলো, না হইলে নাই। এন্ড দিন শেষে কি হয়েছে যে 50% এর মতো ভিসা রিফিউজাল এন্ড আপনার প্রোফাইলের মধ্যে একটা দাগ পড়ে গেছে যে আপনার এই কান্ট্রি থেকে স্পেসিফিক ভাবে রিফিউজ আছে। ওকে, রিফিউজ হয়ে গেছে, এটা নিয়ে এখন আর বেশি বকবক করে কোনো লাভ নাই, কারণ অলরেডি রিফিউজ মানে রিফিউজ, এখানে আপনার আসলে আপনার হাতে কিছু নাই। রিফিউজাল হয়ে গেছে মানে কি, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আসি যে রিফিউজ হইলে একটা স্টুডেন্টের কি কি করণীয়। আজকের ভিডিওর মূল টপিকসই হচ্ছে এটা, একটা স্টুডেন্ট ভিসা রিফিউজাল পাওয়ার পরে কি হইতে পারে। ওকে, এবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে গিয়ে মাথাটা ঠান্ডা রাখা। আমি জানি এটা খুবই প্যানিক করার মোমেন্ট যে আমার ভিসা রিফিউজ হয়ে গেছে, বাট এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার নসিবে বা আপনার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রাখছে সেটার বাইরে আপনি যেতে পারবেন না। তার মানে আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে আপনি এখানে ভিসা হবে, এখানে ভিসা হবে, এখানে যদি না থাকে আপনার নসিবে, আপনি যেতেই পারবেন না, কোনো অপশনই নেই। আপনি যে অনেক কিছু ট্রাই করলে হবে না। আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে যে একটা দেশে যদি 100 মানুষ অ্যাপ্লাই করে, 100 মানুষের গভর্নমেন্ট ভিসা দিবে না, এর মধ্যে থেকে কিছু মানুষে ওদেরকে র্যান্ডমলি ছাঁটাই করতে হবে, এর মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এখন আসি যে আপনার এখানে করণীয় কি। ফার্স্ট অফ অল আপনার এটা বুঝতে হবে যে ভিসা রিফিউজাল মানে হচ্ছে গিয়ে কি, আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন, আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিছে। ফর এক্সাম্পল, আপনি একটা চাকরির জন্য যাচ্ছেন বাংলাদেশে কোনো একটা ফার্মের মধ্যে, ওখান থেকে আপনার মতো 10 জন অ্যাপ্লিকেশন করছে, বাট একজনকে ওরা চাকরি দিবে, তো 9 জন তো অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। জিনিসটা একদম সিমিলার, যে আপনার জাস্ট আবেদনটাকে ওরা ক্যান্সেল করে দিচ্ছে। এটার মানে এই না যে এই দেশে আসা আপনি ওর্থ না এটার জন্য, যে আপনি এখানে আসতে পারবেন না, আপনার ওই পরিমাণ ভ্যালু নাই, এটা ভুল কথা, এরকম না আসলে। তাহলে এখন আসলে করণীয়টা কি, যে কেন ভিসা রিফিউজ হয়েছে বা কি আসে বিষয়। ফার্স্ট অফ অল আপনার মাথা ঠান্ডা রাখতে হবে যে আমার ভিসা রিফিউজ হয়ে গেছে, আমি আবার এপ্লাই করব। আপনার এই মেন্টালিটি রাখতে হবে। আপনি ফান্ড রেডি করছেন, আপনি আইএলটিএস দিছেন, আপনি এত জায়গায় দৌড়াদৌড়ি করে ডকুমেন্টস রেডি করছেন, আপনার ভিসা একবার রিফিউজ হয়ে যাওয়ার পর আপনি যদি চিন্তা করেন না এখন আমি বাংলাদেশে ব্যাচেলর শেষ করি, তাহলে এই যে 4 থেকে 5 লাখ টাকা নষ্ট করলেন, এত টাকা খরচ করলেন, এটা তো কোনো লাভ হবে না। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমার নেক্সট স্টেপটা কি। সেকেন্ড অপশন আসে যে আপনার ভিসা কেন রিফিউজ হইলো। ভিসা রিফিউজাল মানে হিস্ট্রিটা আপনি দেখা, এটা এখন অনেকে জানেন না, আমি বলে দেই। আপনার যদি ভিসা রিফিউজ হয়ে থাকে 100% যে কোনো কান্ট্রি থেকেই হোক, ওরা আপনাকে একটা লেটার পাঠাবে যে এই মর্মে আমি তোমার ভিসাটা রিফিউজ করছি। তো এই ভিসা রিফিউজের রিজন কি হইতে পারে। প্রথম হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। আপনার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ছিল যে আপনার এই পরিমাণ টাকা রাখতে হবে, আপনি যদি এই টাকা না রাখতে পারেন তাহলে আপনি ভিসা রিফিউজ হইতে পারে। যেমন আমার এই টাকা রাখার কথা ছিল, আমি এর থেকে কম হইছে, ওদের কাছে মনে হইছে যে তোমার ইনসাফিসিয়েন্ট ফান্ড, ভিসা রিফিউজের একটা রিজন হইতে পারে। সেকেন্ড হচ্ছে জেনুইন স্টুডেন্ট। জেনুইন স্টুডেন্ট মিন্স লাইক আপনি যখন এই দেশে এসে পড়ালেখা করবেন, আপনি পড়ালেখা করে ফেরত চলে যাবেন, বা আপনি আসলে যে জেনুইন স্টুডেন্ট শুধু পড়ার জন্য আসতেছেন, এটা বোঝানোর জন্য অনেকগুলো টার্ম আছে। আপনি যদি ওগুলো বুঝাইতে না পারেন, আপনি ভিসা রিফিউজ করে দিবে। এন্ড আরেকটা হচ্ছে গিয়ে যে ধরেন যখন আপনি ভিসা রিফিউজ করে দেয়, জেনুইন স্টুডেন্টটা খুবই একটা নরমাল টার্ম। এটা ইউজ করলে স্টুডেন্টের প্রশ্ন করার অপশন থাকে না। অবভিয়াসলি আপনি যখন অফশোর থেকে অ্যাপ্লাই করেন, মানে বাংলাদেশ থেকে, তখন তো আপনি আপিলও করতে পারেন না। ওদের ডিসিশন, ওরা যেটা বলে সেটাই রাইট। এখন ওরা যদি একটা জেনুইন স্টুডেন্ট রিজনটা দিয়ে দেয়, সেটা অনেক ভ্যালিড, যে ইমিগ্রেশন অফিসারের কাছে মনে হয়েছে যে তুমি জেনুইন স্টুডেন্ট না। এরপরে যদি থাকে আপনার ডকুমেন্টসের ভুল থাকে যদি, বা সামঞ্জস্যপূর্ণ না হয়। ফর এক্সাম্পল, আপনি সিএ ভ্যালুয়েশন একটা করলেন, বাট এর বেসিস এর যে ডকুমেন্টস দেওয়ার কথা, সেখানে আপনার ডকুমেন্টসে ফান্ডিং এর সেটআপ অন্যরকম আছে, বা আপনি যেভাবে সাজাইছেন সেটা হয় নাই, আপনার ভিসা রিফিউজ হইতে পারে। বা এরপরে হচ্ছে কি, ধরেন আপনার কোর্সের আগে বা পরে পড়ালেখার মধ্যে মিল নাই। ফর এক্সাম্পল, আপনি যেই কোর্স চুজ করছেন অস্ট্রেলিয়া আসার জন্য, বাংলাদেশে আপনি ওই সিমিলার কোর্সে পড়ালেখা করেন নাই। আপনি সাপোজ পড়ছেন ত্রিপলিতে, বাট আপনি আইটি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতেছেন, তখন নরমালি একটা এক্সাম্পল আসতে পারে যে তুমি যদি এটাতে ব্যাচেলর করে থাকো, তাহলে মাস্টার্সের জন্য ওইটা কেন চুজ করতেছো, এটা তো তোমার রিলেভেন্ট ফেল না। তার মানে তুমি ভিসা রেশিও বা ভিসা পাওয়ার জন্য কি তুমি এই কাজটা করতেছো কিনা। এগুলো কিন্তু অনেকগুলো টার্ম থাকে যেগুলো বুঝে আপনার অ্যাপ্লাই করতে হবে। এরপরে আসি যে মানে ধরেন আপনি রিফিউজালের হিস্ট্রিগুলো জানা গেলেন যে আপনার কি হইছে। এরপরে আসে মেইন কনসার্ন,
এখন আপনি কি এই কান্ট্রিতে আবার রিঅ্যাপ্লাই করবেন কিনা, নাকি আপনি নতুন কান্ট্রি চুজ করবেন? এটা কিন্তু অনেক বড় ডিসিশন। দেখেন অস্ট্রেলিয়াতে যদি আপনার ভিসা একবার রিফিউজ হয়ে যায়, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 60-40 বলতে পারেন। এটা আমাদের জাস্ট একটা মন্তব্য, দ্যাটস ইট। এখানে কোনো ফ্যাক্ট না যে এটা এমনই হবে, এটা হইতেও পারে। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারা এই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই, এন্ড দিন শেষে রিপটপ হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো, তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে। বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেস করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান, তাহলে আমার দুইটা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয়, তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে, এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। এখন অনেক স্টুডেন্ট আছে চিন্তা করে 6 মাসের গ্যাপ দিয়ে মনে অ্যাপ্লাই করতে হবে না। আপনাকে যদি ওরা বলে যে তুমি জেনুইন স্টুডেন্ট না, আর কি কি রিজন দেখাই দিছে, একটা ইমিগ্রেশন অ্যাক্ট বলবে যে এই মর্মে তোমাকে রিফিউজ করে দিলাম, আপনি ওটা নিয়ে ভালোভাবে রিসার্চ করেন, ডিসকাস করেন, এন্ড সব ডকুমেন্টস আবার কালেক্ট করে, আপনার কাছে যদি টাকা থাকে যে আমি আরো $2 লাখ ভিসা ফি দিতে পারবো, কারণ আপনার হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে টিউশন ফি সবকিছু অলরেডি দেওয়া আছে, আপনি সাথে সাথে আবার এপ্লাই করে দিতে পারেন যে আমি আরেকটা ট্রাই করে দেখি, হইলে হইতে পারে, না হইলে না হইতে পারে। অলরেডি আপনার ভিসা রিফিউজ হয়ে গেছে, তো আপনার ভিসা যদি আবার রিফিউজ হয়ে যায়, আপনার হাতে কোনো অপশন নাই। বাট হ্যাঁ, মধ্যে থেকে আপনার $2 লাখ চলে যাবে, বাট আপনার যদি আবার হয়ে যায় তাহলে কিন্তু ভালো। এখন আসি, সাপোজ অস্ট্রেলিয়া থেকে যদি আপনার রিফিউজাল হয়, তাহলে আপনি কি করবেন যদি আপনি অন্য দেশ খুঁজতে চান? এখন সিমিলার যে কান্ট্রি গুলো আছে এর মধ্যে কোন জায়গায় এন্ট্রি সহজ, কোন জায়গায় পিআর পাওয়া তাড়াতাড়ি যায়, এইগুলা চিন্তা করে আপনি আগাইতে পারেন। ফর এক্সাম্পল, ইউকে তে আপনি 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে একটা ইন্টারভিউ ফেস করে আপনি ভিসার জন্য এপ্লাই করে দিতে পারেন, ভিসা পাইয়েও যেতে পারেন। আরেকদিকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনার 1 বছরের টিউশন ফিস দিতে হয়, ঠিক আছে, বাট নিউজিল্যান্ড কিন্তু আপনার এই যে বয়সের যে সীমাটা অস্ট্রেলিয়াতে যেটা লাইক 45 ইয়ার্স, সেখানে কিন্তু কোনো সমস্যা নাই। এরপর আপনার গ্র্যাজুয়েশনের পরে পিআর পাওয়ার সম্ভাবনা খুবই বেশি অ্যান্ড ইজি ওয়ে। যেমন আপনি রেসিডেন্সি ভিসাতে যাবেন, তারপর পার্মানেন্ট রেসিডেন্সি, অ্যান্ড সিমিলার ফিল্ডে যদি খালি জবটা নিতে পারেন একটা সেম থ্রেশহোল্ডের মধ্যে, আপনার পিআরটা কনফার্ম নিউজিল্যান্ডে। এত পরিমাণ ইজি। ওখানে এত রিজনাল নমিনেশন এই ও এগুলো নিয়ে কত কাবজাব নাই, কারণ নিউজিল্যান্ড তুলনামূলক অত ছোট, অত বড় না, তো আপনার অত প্যারা হইতে হয় না। এরপরে যদি কেউ চিন্তা করেন আমি ইউরোপে মুভ করব, খুব গুড অপশন, আপনি আয়ারল্যান্ডে দেখতে পারেন। এরপর আপনি গ্রিস, মাল্টা, এগুলো যদি আপনার মনে হয় চয়েসে রাখতে পারেন, আপনি এটাও দেখতে পারেন। আর কারো যদি একদম ইন্টেনশন থাকে শুধু আমি পড়ালেখাই করব, আমি ব্যাচেলরটা একটা ভালো পড়ালেখা করে শেষ করতে চাইতেছি, তাহলে আমি সবাইকে বলব যে গো ফর মালয়েশিয়া। মালয়েশিয়া ইজ এ গুড ডেস্টিনেশন ফর এডুকেশন। অনেকে আমারে বলতেছে, "শুভ ভাই আপনি দালালি করেন, একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে কি অবস্থা আছে আপনি কি জানেন?" ভাই তুমি মালয়েশিয়ায় কিন্তু কাজ করার জন্য যাইতেছো না। তুমি যদি চিন্তা করো যে মালয়েশিয়ায় যে আমি কাজ করবো, তাহলে তো মালয়েশিয়া তোমার জন্য গুড ডেস্টিনেশন না। এটা সিম্পল হিসাব। এটা কেন বুঝতেছেন না? মালয়েশিয়া যাবেন শুধুমাত্র হায়ার স্টাডিজ এর জন্য এন্ড টপ ক্লাস পড়ালেখার জন্য, চিপ খরচের মধ্যে। ওই ব্যাচেলরটা শেষ করে এরপর আপনি মাস্টার্সে যদি কোনো দেশে মুভ করতে চান, অল দ্য বেস্ট। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি মালয়েশিয়া যায়া ভাই অনেক টাকা টিউশন ইনকাম করবো, এইজন্য আমি যাইতে চাইতেছি, নো ওয়ে। এটা তো হবেই না। মালয়েশিয়া তো আপনার কাজের রাইটস নাই। এটা তো আপনি যাইনাই যাইতেছেন। এরপরে কেন এই প্রশ্নগুলো আসে? আমার কথা বুঝেন নাই? অনেকে আছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যাইতে চান। তাহলে আপনার ইনটেনশন কিন্তু মালয়েশিয়ায় যায়া ১ বছর শেষ করে আমার অস্ট্রেলিয়া বা ইউকের জন্য এপ্লাই করা, বা ইউনিভার্সিটি ইন্টারনালি ওটা এপ্লাই করে দিবে। ইনটি থেকে বলেন বা আপনি টেলর্স ইউনিভার্সিটি থেকে বলেন। তো এখানে
মানে রং কি হইলো? মালয়েশিয়া হাজার, হাজার স্টুডেন্ট যাইতেছে। এখন আসি যে যদি আপনি অন্য কান্ট্রিতে এপ্লাই করতে চান তাহলে আপনার ১ম করণীয়টা কি? আপনার ভিসা রিফিউজাল এর পরে ১ম হচ্ছে কি আপনি মাথা ঠান্ডা রাখলেন, রিফিউজাল এর ডিসিশন গুলা জানলেন কেন হইছে। 3rd হইলো গিয়ে আপনি জানতে পারলেন যে আমি এখন আরেক দেশে এপ্লাই করব। এখন 4th কাজ হচ্ছে গিয়ে আপনি যখন একটা ভিসা রিফিউজ হয়ে যায়, আপনার ইমিডিয়েট আপনি যে টিউশন ফিসটা অস্ট্রেলিয়ান বা অন্য কোনো কান্ট্রিকে এপ্লাই দিয়েছেন সেটার জন্য রিফান্ড এপ্লাই করা। অ্যান্ড সেটা আপনার এজেন্টই করে দিবে ওর দিক থেকে। তারপরেও আপনি ওকে একটু ফলো আপ করলেন। এরপরে আপনার হেলথ ইন্সুরেন্স যেটা ছিল সেটার জন্য আপনি ইমিডিয়েট এপ্লাই করে দিবেন। কজ আপনি যদি আরেকটা দেশের জন্য এপ্লাই করতে যান, অফার লেটার নিতে চান তাহলে কিন্তু আপনার টাকা লাগবে। এখন আপনার প্যারেন্টস নিশ্চয়ই আপনার পিছনে ১৫ থেকে ১৭ লাখ টাকা খরচ করার পর ওরা আবার বলবে না যে আমি নতুন করে তোমার পিছনে আরেক জায়গায় টাকা খরচ করি। সো এইজন্য আপনার ইমিডিয়েট টিউশন ফিসের জন্য এপ্লাই করে দিতে হবে। অ্যান্ড এটা খুব নরমাল। আপনার অফার লেটারের মধ্যে আপনি রিফান্ড পলিসি দেয়া থাকবে। আপনি ওখান থেকে নিজে, নিজে এপ্লাই করতে পারেন। যেই ব্যাংকের থ্রুতে এপ্লাই করছিলেন সেই ব্যাংকে ওরা টাকাটা রিফান্ড করে দিবে। কিছুদিনের মধ্যে টাকা জমা হয়ে যাবে। এখন আসে যে worst পার্টটা কি? worst পার্ট হচ্ছে গিয়ে এই যে রিফান্ড পলিসি এর মধ্যে আপনি কিছু পরিমাণ টাকা লস খাইতে পারেন। কারণ এখানে যখন ওরা একটা টাকা নিয়ে আবার টাকা ফেরত দেয় তখন ওরা 10% বা 15% মতো টাকা ইরেজ করে দেয়। সো সেটাও আপনার মাথায় রাখতে হবে যে ওকে আমি যখন টাকার জন্য এপ্লাই করব আমি হয়তোবা টাকাটা পুরোটা নাও পাইতে পারি। হ্যাঁ, এবার হলো গিয়ে আপনি কোন, কোন দেশে এবার এপ্লাই করতে পারেন যে আপনার ভিসা রিফিউজ হয়ে গেছে, টাকাও নিয়ে আসছেন, এখন কি করবেন? আপনি একটু রিসার্চ করেন কিছুক্ষণের মধ্যে যেটা আপনার ড্রিম ডেস্টিনেশন ছিল। অনেকে তো এটা চিন্তা করে যে ওকে আমি এই দেশটি চুজ করছি, আমি এই দেশ বাদে অন্য কোথাও আর এপ্লাই করতে পারব না। এটা যদি হয় ওকে। যদি এরকম চিন্তা করেন যে না আমি অন্য কোথাও এপ্লাই করতে পারবো, তাহলে আপনি আরেকগুলা দেশের ইকুয়েশন মিলান। এটা মনে করেন না প্লিজ বাংলাদেশে বইসা ওই দেশে গেলে আমি চাকরি পাবো কিনা বা আমার লাইফ ঘটবে কিনা। না, সবাই যাইতেছে। এটা মাথায় রাইখেন। অস্ট্রেলিয়াতে চাকরি নাই, জব নাই, পিআর নাই। এই মার্কেটিং তো আজীবন চলতেছে। আমি এসে জব করতেছি না। হ্যাঁ, পিআর নিয়ে আমি স্ট্রাগল করব। বাট অনেকে কিন্তু পিআরও তাড়াতাড়ি পেয়ে যাইতেছে। সো আপনি যদি বিভিন্ন দেশের ইমিগ্রেশন পলিসি ফলো করেন, আপনি যদি ট্র্যাকে থাকেন, আপনার এটা হবে না এটার কোনো গ্যারান্টি নাই। এইজন্য আমি বলব যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যদি আপনি মুভ করার ইনটেনশন থাকে, ওখানে সেটেল হওয়ার ইনটেনশন থাকে, আপনি তাড়াতাড়ি চুজ করেন আপনি কোন দেশে যাবেন, একটু রিসার্চ করেন। এটা চিন্তা করেন না এখানে বইসা ওইটা হবে কি হবে না, এগুলো মানুষের ভুল কনসেপ্ট। এজেন্সিও আপনাকে হয়তোবা পুশ করতে পারে ওর নিজের স্বার্থের জন্য। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে আমার জন্য কোনটা বেনিফিটেড। আপনি যেখানে চুজ করবেন সেখানে আপনি যাবেন। কারণ আপনার টাকা আপনি ইনভেস্ট করতেছেন। এখানে অন্য কারো মাথা ব্যাথা নাই। এটা মাথায় রাখতে হবে। এখন আসি যে আরেকটা দেশে যখন আপনি এপ্লাই করবেন তখন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন? যেহেতু অলরেডি আপনার একটা রিফিউজাল আছে। এন্ড মজার বিষয় হচ্ছে কি আপনি যখন প্রতিটা দেশে স্টুডেন্ট ভিসা এপ্লাই করতে যান, ওরা আপনার কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম চায় যে তুমি কি এর আগে কোনো দেশ থেকে স্টুডেন্ট ভিসা রিফিউজ হইছো কিনা? হইলে রিজন কি? এটা কিন্তু অনেক বড় জিনিস। আপনি যদি ইমাজিন করেন অস্ট্রেলিয়া থেকে রিফিউজাল হইছে, আমি নিউজিল্যান্ডে এপ্লাই করব বাট আমি আমার রিফিউজালটার কথা বলব না। ওরা জাইনাই যাবে। আপনার প্রোফাইল দিয়ে সার্চ করলে এটা ফ্ল্যাগ হবে যে আপনি অলরেডি রিফিউজাল। তো বেটার আপনি রিজেকশনের রিজন গুলোর কথা আমি আগে বলছি। কি, কি রিজনে একটা মানুষের ভিসা রিফিউজ হইতে পারে? সেই রিজন গুলো পুরোপুরি এক্সপ্লেইন করেন। আগে যে ডকুমেন্টস ইউজ করছেন এখন আর সেই ডকুমেন্টস ইউজ করা যাবে না। নতুন করে ডকুমেন্টস মেক করতে হবে। ওদেরকে বুঝাইতে হবে কেন আপনি জেনুইন স্টুডেন্ট, কেন আপনার কাছে ফান্ড আছে, কেন আপনি বাংলাদেশে ফেরত আসবেন, কেন আপনি এই সাবজেক্ট পড়তে চাইতেছেন। এটা হচ্ছে গিয়ে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়ায় দিবে। ওকে, রিজেকশন থাকতেই পারে। এই বলে যে আপনি অন্য দেশ থেকে ভিসা দিবেন এরকম না। ভিসা আপনি পাবেন। জাস্ট আপনার এটা মাথায় নিয়ে চলতে হবে যে ওকে আমার রিফিউজাল ছিল। এখন আমি এভাবে এপ্লাই করতে চাইতেছি তাহলে যদি আমার ভিসাটা হয়। রিজেকশনের কোনো রিজন লুকায় রাখা যাবে না। সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করতে হবে। আমি আপনাকে কি বললাম রিজেক্ট মানে হচ্ছে একটা আবেদন। এখানে আপনার যোগ্যতার ব্যাপার না। অস্ট্রেলিয়া থেকে অনেক স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে, নিউজিল্যান্ডে ভিসা পায়ে গেছে, ইউকে তে ভিসা পায়ে গেছে। ইভেন তো অস্ট্রেলিয়া আবার সেকেন্ড টাইম এপ্লাই করা তো ভিসা দিয়ে দিছে। তার মানে কি? এরকম না যে লাইক আপনি আর ভিসাই পাবেন না এই দেশ থেকে। অনেকে ডিমোটিভেট হয়ে কান্নাকাটি শুরু করে দিছে। আরে ভাই, এখন বলতে পারেন ভাই আপনি দেশে বয়ে আছেন দেখে এরকম বয়ান দিতেছেন। ঠিক আছে ভাই, আমার লোক হইলে আমিও তো ফাঁকটা বয়ে যেতাম। তখন আমি আরেক দেশে যাওয়ার চিন্তা করতাম। যে একবার আইএলটিএস দিয়ে এত কিছু কইরা বাংলাদেশ থেকে বের হওয়ার চিন্তা করছে সে কি বাংলাদেশে থাকবে? এটা আমি আপনাদের বুঝাইতে যে আমার ছোট ভাই ব্রাদার আমি আর কত বুঝামু ভাই? সো আমার এই সবগুলো কথার এটাই রিজন যে জাস্ট এটা মাথায় রাইখেন যে বিদেশে আসলে আপনার লাইফ সেট হয়ে যাবে এরকম না। আপনি স্ট্রাগল করতে হবে। বাট এখানে আপনার একটা ভালো একটা স্টার্ট হয়। বাংলাদেশে যেটা আপনি পান না সেটা আপনি এখানে পান। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। সো বাংলাদেশে বইসা যাদের ভিসা রিফিউজ হয়ে গেছে আবার চিন্তা করেন, নতুনভাবে এপ্লাই করার চিন্তা থাকলে এটা করেন। কোন, কোন দেশে যাওয়ার চিন্তা আছে মানে ডিফারেন্ট অপশন খুঁজেন। এই দেশে না যাইতে পারলে মারা যাবে এরকম না। অনেকে আবার এটাও চিন্তা করে ওই দেশে যায়া ভাই ৪ বছর থাইকা কি আমি ওই দেশে যাইতে পারবো কিনা? প্রমিস করে বলতেছি আপনি যদি কোন একটা নরমাল দেশে ঢুইকা যান এরপর ওখান থেকে আর মুভ হইতে পারবেন না। এটা নরমাল। এটা হয় না। কারণ ওইটা আপনার ফ্যামিলি হয়ে যাবে। ওখানে আপনার সব পরিচিত, রাস্তাঘাট পরিচিত, সবকিছু পরিচিত। যেমন আমি অস্ট্রেলিয়াতে আসছি। এখন আমার যদি কেউ বলে যে তুমি আমেরিকাতে যাও বা নিউজিল্যান্ডে যাও, আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা আমার সিচুয়েশন যদি খারাপ হয় আমার যাইতে হয়, আমি যাইতে হবে। বাট আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার ওখানে যাওয়া। সো এটা আমি আপনাদের এইজন্যই বুঝাইতে চাইতেছি যে
ঠিক আছে, এক দেশে যাইলেই আপনি ওখানে সেটেল হয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো মোটামুটি সব সিমিলার রেগুলেশনের মধ্যেই চলে। দিন শেষে আপনার ইন্টেনশন হচ্ছে আপনার টাকা কামানো, আপনার সেটেল ডাউন হওয়া। সো ভিসা রিজেকশন হয়ে গেলে ভাই ব্রাদার মাথা ঠান্ডা রাখেন, আমার ভিডিওটা আপনার সামনে গেলে দেখেন কি করবেন, এরপর একটা ডিসিশন নিয়েন। আর কারো যদি কোথাও অ্যাপ্লিকেশনের দরকার হয়, আমি একটা এজেন্সির সাথে এফিলিয়েটেড আছি, আমি স্টুডেন্টদের ডিরেক্ট হেল্প করতেছি। এই সেপ্টেম্বর ইনটেকে অনেক স্টুডেন্টরা আমার লাইন আপে আছে, মোটামুটি 30 থেকে 40 জনের মতো আমি অ্যাপ্লাই করতেছি বিভিন্ন ডেস্টিনেশনে, নিউজিল্যান্ড, ইউকে, ইউরোপের কিছু ডেস্টিনেশন, আয়ারল্যান্ড, স্পেন, যাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট কম আছে, গ্রিস, মাল্টা, সাইপ্রাস, মালয়েশিয়া, সো অস্ট্রেলিয়া ইভেন। সো আপনার যদি নেক্সট কোনো ইনটেকে যাওয়ার ইন্টেনশন থাকে, আপনি আমাকে রিচ আউট করেন, আমার সময় নষ্ট করেন না। যদি আপনার মনে হয় যে শুভ ভাই আপনি আমার ফাইলটা হ্যান্ডেল করেন, আই ট্রাস্ট ইউ, আমার কাছে যোগাযোগ করেন, আপনার কোনো ফাইল ওপেনিং চার্জ কিছু ছাড়াই আপনার কাজটা স্মুথলি হয়ে যাবে। সো আশা করি বুঝাইতে পারছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আর মেক শিওর করেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন, আপনার যে কোনো ধরনের হেল্প আমি করতে রাজি আছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।